আমার কয়েকটি প্রতিবেদনেই আপনাদের হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা নিয়ে কয়েকবারই বলেছি। আজ তারই একটি লেখা গল্প। গল্পের নাম একটি দিন। সঙ্গে থাকুন। মেয়েটার জ্বর আর ছাড়ে না। কি যে ঘুষঘুষে জ্বর হয়েছে তা বোঝাও যায় না। রামরতনবাবু অস্থির হয়ে ওঠেন। রমা মেয়েটি আবার অবুঝ। রোজ সকালে উঠেই রামরতনবাবুকে বলে, বাবা আজ কি খাবো? উত্তর বাবাকে আর দিতে হয় না। মা ঝংকার দিয়ে ওঠেন, খাবি আবার কি? মেয়ের জ্বর তা যেন বোঝেন না। হাড় মাস আমার জ্বালিয়ে খেলে। রামরতনবাবু মৃদুস্বরে বলেন, আহা ছেলে মানুষ, ওকে অমন করে বকছো কেন? ওরে রমা, এবার তোর জ্বর ছেড়ে যাবে রে, তারপর তোকে ভাত দেব। এই দেখ না আর কটা দিন। বাবার আশ্বাসবাণী শুনেই রমার মুখে হাসি দেখা দেয়। বিছানার উপরে উঠে বসে বলে, হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আমার জ্বর সেরে দাও না, তারপর। রমা তার কথা শেষ করতে পারে না। কথার মাঝেই মা বলেন, হ্যাঁ গো, আজকে একটা ডাক্তার ডাকবে তো? আর তো পারা যায় না মেয়েটাকে নিয়ে। রোগে ভুগে ভুগে দেখো না মা আমার আধখানা হয়ে গেছে। রামরতনবাবু কোনো উত্তর দেন না। ওদিক থেকে বড় মেয়ে রানী ডাকে, মা উনুন জ্বলে যাচ্ছে, শিগগির এসো, চায়ের জল হয়ে গেছে। সুরমার আর কথা বলা হয় না। মেয়ের ডাকে চলে যেতে হয়। রানী চা এনে দেয়। রামরতনবাবু তাঁর হোমিওপ্যাথি চিকিৎসার বই এবং বাক্স নিয়ে বসেন। সুতো বাঁধা চশমাটা চোখে লাগিয়ে বইটাতে গভীর মনোনিবেশ করেন। খানিকটা পরে মুখ তুলে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, তোর গায়ে হাতে ব্যথা আছে? রমা মাথা নেড়ে জবাব দেয়, হ্যাঁ বাবা, খুব। কই গো, এখনও যে বাজারে গেলে না? বলতে বলতে সুরমা এসে পড়ে। রামরতনবাবু যেন একটু থতমত খেয়ে গিয়েছেন বলে মনে হয়। এক দৃষ্টে কয়েক সেকেন্ড রামরতনবাবুর দিকে তাকিয়ে থেকে সুরমা বলে, কি নুরোর চিকিৎসা হচ্ছে তোমার? এই একটু আগে কথা হলো ডাক্তার আনবার জন্যে, তা সব বুঝে গুলে খেয়ে ফেললে। আচ্ছা, তুমি কি মেয়েটাকে মেরে ফেলতে চাও? তোমার ওই ছায়ের চিনি খেয়ে কি ওই অসুখ সারে? এত সস্তায় যদি অসুখ বিসুখ সারত তাহলে পয়সা খরচ করে আর কেউ ডাক্তারই পড়তো না। তোমার ওই মুন্ডুর চিকিৎসে শিখেই তুলে রাখো। যদি মেয়েটাকে বাঁচাতে চাও তো ডাক্তার ডাকো। শেষের দিকে গলা ভারী হয়ে আসে। এক নিঃশ্বাসে কথাগুলি বলে সুরমা সশব্দে পা ফেলে রান্নাঘরের দিকে চলে যায়। রামরতনবাবুর মনটা খারাপ হয়ে যায়। ডাক্তার ডাকতে তাঁর অসাধ, না সত্যই তিনি মেয়েটাকে মারতে চান? মাসের শেষ, এখন টাকা হাতে নেই। শুধু তো ডাক্তার ডাকলেই হলো না, তার সঙ্গে দামি দামি ওষুধের দাম জোগাবেন কোথা থেকে? এ মাসে আবার বাড়ির ট্যাক্স, ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সব পড়ল একসঙ্গে। রানীর বিয়ের জন্য তিনি ইনশিওর করেছেন। রানীর বয়স এখন 12। বাংলাদেশে মেয়ের বিয়ে তো দিতেই হবে, সেজন্য তিনি আগেই কাজ গুছিয়ে নিচ্ছেন। ভিতরে ভিতরে তিনি আবার নাকি পাত্রের চেষ্টাও করেন। যদি মেয়েটাকে কোনো ক্রমে বাগদত্তা করে রাখা যায় তাহলে অনেকটা নিশ্চিত। এখন কেবল ভাবনা ছোট মেয়েটাকে নিয়ে। 12 মাসের মধ্যে 6 মাস মেয়েটির অসুখ লেগেই থাকে। একে তো দেখতে তেমন ভালো নয়, তার উপর রোগে রোগে মেয়েটির স্ত্রী দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করবেন এটিকে নিয়ে রামরতনবাবু আর ভেবে কুল কিনারা পান না। অগত্যা চটের থলিটা নিয়ে বাজারে চলে যান। ঠিক অফিস যাবার সময়টিতে বৃষ্টি নামে। এই টিপটিপুনি কেরানি ভেজানো বৃষ্টি লোককে একেবারে জ্বালাতন করে মারে। এ যেন নিয়ম করে আসে। অফিস যাবার সময়টাতে বৃষ্টি তারপরেই ধরে যায়। রামরতন কি আর করেন, অফিস তো যেতেই হবে। ছাতাটাকে নিয়ে যাবার উদ্যোগ করেন। হঠাৎ সুরমা বলে ওঠেন, ডালিম আর কমলা লেবু আনতে ভুলো না যেন। এবারে বড় মাগ্গি, ফলওয়ালাগুলো যেন সব গলা কাটে। সেদিন ওই চাটুজ্জেরা কিনলে 4 পয়সা জোড়া জোড়া নেবু। তুমি তো পয়সা পয়সা বেশ নেবু আনো, ভুলো না যেন। রামরতনবাবু দ্বিতীয়বার রাস্তায় পা বাড়াবার সঙ্গে সঙ্গে রানী বলে, আজ আমার রিবন আনতে ভুলো না যেন, লাল রঙের আনবে, বুঝলে বাবা? আর যদি লাল না পাও তো আসমানি। দাঁড়াও বাবা, লিখে দিচ্ছি, নয়তো তুমি আবার ভুলে যাবে। এক টুকরো সাদা কাগজে লাল কিংবা আসমানি রিবন কথা কয়টি লিখে বাবাকে কাগজটা দেবার জন্য বাইরে এসে রানী দেখে বাবা চলে গেছেন। রানীর মুখ গম্ভীর হয়ে যায়। পরক্ষণে চৌকিটার দিকে চেয়ে রানী চিৎকার করে ওঠে, মা, বাবা খাবারের ডিবেটা ফেলে গেছে। সুরমা মাছ রান্না ফেলে তাড়াতাড়ি উঠে এসে বলেন, যা যা, দৌড়ে যা, এখনো বোধ হয় মোড় পেরোয়নি, যা শিগগির যা। হ্যাঁ শোন, পেছনে ডাকিস না যেন। এক হাতে খাবারের ডিবে
আর এক হাতে কাগজের টুকরোটা নিয়ে রানী দৌড়তে থাকে। রামরতনবাবুর একটু আস্তে চলা অভ্যেস। রানী গিয়ে একেবারে সামনে হাজির হয়। খাবারের ডিবেটা হাতে দিয়ে বলে, বাবা তুমি খাবার ফেলে এসেছিলে কেন? ডিবেটা হাতে নিয়ে রামরতনবাবু বলেন, যা যা বাড়ি যা, বৃষ্টিতে ভিজিস নি, অসুখ করবে। রানী ফিরে যায়। বাড়ি ঢুকতে না ঢুকতেই সুরমা বলে, বৃষ্টিতে ভিজলি তো, তোরা আমার হাড় মাস জ্বালিয়ে খেয়ে তবে ছাড়বি। কেন, ছাতাটা নিয়ে যেতে কি হয়েছিল? ছাতা ছাতা করে তো প্রাণ অস্থির করে তুলছিলি তখন। নতুন ছাতাকে তো একবার মাথায় দিতে দেখলাম না এ পর্যন্ত। রানী মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। তার যে কি দোষ হলো তা বুঝতে পারে না। ছাতা নেবার সময় বা তখন কোথায়, দেরি হয়ে যাবে যে। মাছের কড়াটা কলতলায় রাখবার সময় সুরমার দৃষ্টি পড়ে মেয়ের হাতের দিকে। জিজ্ঞাসা করেন, হাতে ওটা কি দেখি? রানী হাতের দিকে চেয়ে দেখে, ওই যা, সেই কাগজটাই দেওয়া হয়নি বাবাকে। বাবা নিশ্চয়ই ভুলে যাবেন রিবন আনতে, হয়তো বা নীল রঙের এনে হাজির করবেন। রানীর চোখের কোণে জল দেখা দেয়। কাগজটা হাত থেকে ফেলে দিয়ে কাঁদতে থাকে। কাগজের টুকরোর লেখা কয়টি পড়ে মা বললেন, আজ না হয় কাল হবে, তাতে কাঁদিস কেন? একটুতেই মেয়ের আলগা চোখের পানি বেরিয়ে আসে। অফিস থেকে ফিরতে আজ রামরতনবাবুর একটু দেরি হয়। রানী বাবার জন্য পথ চেয়ে বসে থাকে। রমা বাবার প্রতীক্ষায় থেকে থেকে ঘুমিয়ে পড়ে। রানী বলে, মা বাবার আসতে আজ দেরি হচ্ছে কেন? সুরমা ছেঁড়া সেমিজটা সেলাই করতে করতে বলেন, জানি নে বাবু। কার যেন জুতোর শব্দ শোনা যায়। অবশেষে রামরতনবাবু এসে পড়েন। হাতে তার ফল তো নেই, রিবনও না, আছে কেবল একতারা কাগজ। রানী ছুটে আসে, কই বাবা আমার রিবন? বিরক্ত হয়ে রামরতনবাবু উত্তর দেন, যা যা জ্বালাতন করিস নে বাবু, আমার কি মরবার সময় আছে? অফিসের কি কাজই না পড়েছে, নাকে দড়ি দিয়ে খাটিয়ে নিচ্ছে। আজ সাহেব কি বকুনি না দিলে, বাড়িতে কাজ এনে করতে হবে, এখন এত কাজ। সুরমার কোনো কথা জিজ্ঞাসা করে না, মুখ গম্ভীর করে থাকে। রামরতনবাবু ততক্ষণে কাগজের তারাটা আলমারির মাথায় রেখে হাত পা ধুয়ে আসেন। সুরমা একটা রেকাবিতে করে একটা সন্দেশ, এক গ্লাস জল এনে হাতে দেয়। কোনো কথা বলে না। রামরতনবাবু জিজ্ঞাসা করেন, আজ সমস্ত দিন রমা কেমন ছিল? বারুদে আগুন পড়লে যেমন হয়। সুরমা জ্বলে ওঠে, বলে, তার সঙ্গে তোমার কি দরকার? তোমার কাছে তো তার বাঁচা মরা দুই সমান। মেয়েটির চিকিৎসা করাবে না, পথ্য দেবে না, ওকে তুমি মেরেই ফেলবে বলে ভেবেছ। আহা, মেয়েটা এত ফল ভালোবাসে, তা একরত্তি ফল আনতে প্রবৃত্তি হলো না? রামরতনবাবুর মেজাজও আজ তেমন ভালো না। অফিসে সাহেবের বকুনি খেয়ে অবধি তার মন খারাপ, সুতরাং এক পশলা হয়ে যায়। অবশেষে সুরমা কেঁদে ফেলে। রামরতনবাবু আর বেশি দূর অগ্রসর হন না। আলমারির মাথা থেকে কাগজের তারাটা নিয়ে অফিসের কাজে বসে যান। রানী বলে, মা ভাত দাও না গো, বড় খিদে পেয়েছে। মা চিৎকার করে ওঠে, আমায় খাবি রাক্ষসী, তোদের সব নুন গিলিয়ে মারতে হয়। সন্তান পেটে ধরা যে কত জন্মের পাপ, এমন কেউ যেন না করে। তোদের জন্যই না আমার আজ এই দশা, বেরিয়ে যা আমার সামনে থেকে। রানী অবাক হয়ে যায়। এমন সময় ঝি এসে বলে, দিদিমণি কড়াটা বার করে দাও না ততক্ষণে মাঝি। কি জানি কেন রানীও রেগে ওঠে। ঝাঁঝের সুরে উত্তর দেয়, যা আমি পারবো না, আমি তোর চাকর নই। অগত্যা সুরমাকে উঠতে হয়। ঝি গজগজ করতে করতে কড়া মাজে। ভাত বেড়ে সুরমা রানীকে বলে, যা বলগে যা, ভাত বাড়া হয়েছে। রানীকে আর বলতে হয় না। রামরতনবাবু উত্তর দেন, হ্যাঁ যাচ্ছে। খেতে খেতে রামরতনবাবু বলেন, বাহ, চিংড়ির ডালনাটা তো বেশ হয়েছে। অমনি সুরমা বলে ওঠে, আরেকটু দেবো? হ্যাঁ গা। রামরতনবাবু বলেন, না না, তোমাদের কম পড়বে। সুরমা বলে, না গো না, খাবার মধ্যে কেবল আমি, নাও না আরেকটু। কিছুক্ষণ নীরব থেকে রামরতনবাবু বলেন, হ্যাঁ ভালো কথা, আজ সলিলের সঙ্গে দেখা হয়েছিল। সুরমা উৎসাহের সুরে বলে, কি বলে সে? পাস টাস দিতে পারবে না? তোমার চেহারা দিনকে দিন যা হচ্ছে তা আর চোখে দেখা যায় না। মেয়েটারও অসুখ। চলো না গো, এই সামনের পুজোর ছুটিতে মধুপুরে ঘুরে আসি। তুমি কি বলো? রামরতনবাবু বলেন, হ্যাঁ সে তো রেলের পাস দেবে বলেছে, কিন্তু শুধু পাস দিলেই তো আর যাওয়া হয় না, চেঞ্জে যেতে কত খরচ। সুরমা জিজ্ঞাসা করে, কত খরচ হিসেব করে দেখো না, আজ রাত্রিরেই হিসেব করো কেমন? রামরতনবাবু ঘাড় নেড়ে সায় দিলেন।
সুরমা বলেন, আমি এক্ষুনি খেয়ে আসছি, তুমি ততক্ষণ কাগজ পেন্সিল নিয়ে বসো না। এতে রানীরও উৎসাহ দেখা দেয়, বলে, হ্যাঁ বাবা, চলো না বেড়াতে অন্য কোথাও, কলকাতা যেন পুরনো হয়ে গেছে। হ্যাঁ মা, চলো না, কতদিন যে রেলে চড়িনি। খাওয়া দাওয়া সেরে সুরমা ঘরে গিয়ে দেখে রামরতনবাবু অঘোরে ঘুমোচ্ছেন। রানী বলে, মা দেখলে মা, বাবার হিসেব করলে না? সুরমা বলে, চুপ চুপ, চেঁচাসনি, সারাদিনের খাটুনির পর মানুষটাকে তোরা একটু ঘুমোতেও দিবি নে? যা যা, গোলমাল করিসনি, শুয়ে পড়। 1937 সালে দেশ পত্রিকায় প্রকাশিত হেমন্ত মুখোপাধ্যায়ের একটি লেখা। শর্ট ভিডিওর টাইম খুবই কম, 3 মিনিট। 3 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হয়, কিন্তু গল্পটি তো বড় এবং কেটে কেটে দিলে গল্পটি শুনতে আপনাদের ভালো লাগবে না, তাই লং ভিডিওতে এটি দিলাম। গল্পটি শুনুন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, আমি মন্দিরা।